পালিয়ে বিয়ে, কাজী সাহেব যখন শ্বশুর। আজ আমি আপনাদের পালিয়ে বিয়ে করার এক কাকতালীয় মজার কাহিনী বা গল্প শেয়ার করব। প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে গিয়ে কিভাবে ধরা খেলো, দুজনে কি হলো শেষ পর্যন্ত, তা জানবো আজকে। চলুন শুরু করা যাক। আমার ক্রাশ সোমা যে ভার্সিটিতে ভর্তি হলো, আমিও সেই ভার্সিটিতে ভর্তি হলাম। তবে ট্রান্সফার হতে হলো পূর্বের ভার্সিটি থেকে। এবার যা করতে হবে সেটা হচ্ছে সোমার বাসার একটা ফ্ল্যাট ভাড়া নিতে হবে, যাতে তাকে সব সময় মন প্রাণ উজাড় করে জনমের মতো দেখতে পারি। তার মন জয় করার জন্য তার কাছাকাছি থাকার বিকল্প নেই। তার বাসার থেকেই মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিন্তু সোমার বাবা কি বাসার ফ্ল্যাট ভাড়া দিবেন? তার বাসার সামনে পিছনে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম দুটা টুলেটের সাইনবোর্ড লাগানো আছে। পেয়ে গেলাম সুযোগ, দিলাম ফোন, বললাম ফ্ল্যাট ভাড়া নিতে ইচ্ছুক। কিন্তু হবু শ্বশুর প্রশ্ন করে বসলেন, ব্যাচেলার নাকি বিবাহিত? আমি উত্তর দিলাম, মাদ্রাসার হুজুর আমি। এমন মিথ্যাচার শুনে হবু শ্বশুরের মুখের স্বর পাল্টে গেল। বুঝতে পারলাম চাল কাজে লেগেছে। বেচারা হুজুরে, বিশ্বাস করো। গম্ভীর স্বরে কথা বলা ভুলে গিয়ে তিনি নরম কণ্ঠে বললেন, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, আপনি রুম ভাড়া নিবেন? শুনে খুশি হলাম। আপনি আজই আমার বাসায় চলে আসুন। জি আঙ্কেল, আমি এখন আপনার বাসার পিছনে। বাসার ভিতর থেকে বাইরে আসুন, দেখুন আমি আপনার অপেক্ষায়। অতঃপর তিনি এলেন। আমার মুখ ভর্তি দাড়ি দেখে বিশ্বাস করলেন আমি মাদ্রাসার হুজুর। তবে পরনের শার্ট প্যান্ট টুপিহীন মাথা দেখে একটু সন্দেহ করলেন। কিন্তু আমি চাপা ও পাম মেরে তাকে ভুলিয়ে দিলাম। পরের দিন সমস্ত মালপত্র এনে সোমার বাসাতে উঠলাম। আমার থাকার জায়গা হলো চিলেকোঠা, তবুও বাধ্য হয়ে থাকতে হলো। প্রেমের যুদ্ধে সফল হতে হাজারো মহাপুরুষ কত কিছু করেছে, কত ত্যাগ স্বীকার করেছে। 7 সমুদ্র 13 নদী পার করে প্রেমিকার সাথে দেখা করেছে, তাজমহল বানিয়েছে। এবার হবু শ্বশুরকে পটানো। আর আমাকে তো এখান থেকেই ক্রাশকে পটাতে হবে। এটা আর কি কঠিন। তবে সিদ্ধান্ত নিলাম, সোমাকে পটানোর পূর্বে তার বাবাকে আগে পটিয়ে ফেলতে হবে, যাতে প্রেমটা সহজে হয়ে যায়। এজন্য হবু শ্বশুর যা কাজ করতে বলতো সেসব কাজ করে ফেলতাম। হবু শ্বশুর ইসলামিক বই পড়তে ভালোবাসত। এজন্য কম দামি বই ক্রয় করে তাকে গিফট দিতাম। 2 মাসে 2টা নতুন পাঞ্জাবি, 3টা জায়নামাজের পাটি, 5টা টুপি, 9টা আতরের কৌটা। সব কিছু গিফট করা হয়ে গেল। হবু শ্বশুর হয়ে গেল ঘনিষ্ঠ বন্ধু। একসাথে মসজিদে যাওয়া, মাঝে মধ্যে ঘোরাঘুরি চলানো। হবু শ্বশুরের সঙ্গে একদিন সোমার বাবাকে লজ্জা শরমের মাথা খেয়ে বললাম, আঙ্কেল সরি, তুমি তো জানো আমি মাদ্রাসায় পড়া শেষ করে ভার্সিটিতে ভর্তি হয়েছি। কিন্তু ভার্সিটির একটা মেয়েকে খুব ভালো লেগে গেছে, তাকে ভুলতে পারছি না। না, প্রেম করার ইচ্ছা নেই, তাকে সোজা বিয়ে করব। কিন্তু কি করলে তার মন জয় করা যাবে এবং সে বিয়ের প্রস্তাবে রাজি হবে, এসব আমি জানি না। যদি আপনি একটু টিপস দিতেন। শুনেছি আপনি আন্টিকে ভালোবেসে বিয়ে করেছেন, এই সম্পর্কে তো আপনার দারুণ অভিজ্ঞতা আছে। হবু শ্বশুর বিষম খেয়ে আমতা আমতা করে বলল, ঠিক আছে, তুমি টিপস পাবে। তবে শোনো, এই যুগের মেয়েদের সরাসরি বিয়ের প্রস্তাব দিলে তারা কিছুতেই রাজি হবে না। এজন্য তোমাকে প্রথমে তার মন জয় করতে হবে।
কিভাবে মন জয় করবে সব ধীরে ধীরে বলবো তোমাকে। এর পূর্বে আগে মেয়েটার নাম্বার জোগাড় করো, এরপর কি করতে হবে সব তোমাকে বলবো। আমার ক্রাশকে পটানো। অনেক কষ্টে সোমার নাম্বার জোগাড় করলাম। সোমাকে ফোনে কি বলে তাকে প্রাথমিক পর্যায়ে আকর্ষিত করব, সেসব টিপস সোমার বাবার থেকে জেনে নিয়েছি। সেই সব সোমার উপর প্রয়োগ করলাম এবং কি সুন্দরভাবে কাজেও ফলে গেল। সোমা আমার সঙ্গে প্রথম দিন কথা বলাই অনেকটা পটে গেল। এভাবে 30 দিন চলল কথা বলা। এক পর্যায়ে সোমা আমার প্রতি পুরোপুরিভাবে দুর্বল হয়ে গেল। তাকে প্রপোজ করার উপযুক্ত সময় পেয়ে গেলাম। প্রপোজ করব কি না এটা সোমার বাবার থেকে জেনে নিলাম। তিনি বললেন, প্রপোজ করো, এটাই সঠিক সময়, তবে করবে সিনেমাটিক স্টাইলে। এক গোছ গোলাপ সঙ্গে করে নিয়ে যাবে। হাঁটু গেড়ে গোলাপগুলো তাকে দেওয়ার সময় আই লাভ ইউ বলে বসবে। বাস, সে এতেই মুগ্ধ হয়ে তোমাকে প্রেমিক হিসাবে গ্রহণ করে নিবে। হবু শ্বশুরের কথা মতো তার মেয়েকে প্রপোজ করতে গেলাম ভার্সিটিতে। ক্লাস শুরুর পূর্বে সোমাকে প্রপোজ করলাম, ঠিক যেভাবে সোমার আব্বু করতে বলেছিল। প্রপোজ করার সাথে সাথে সোমা আমাকে বুকে টেনে নিল। এভাবেই সোমার সঙ্গে আমার মধুর প্রেমের সূচনা হলো। ছুটিয়ে প্রেম করতে লাগলাম। সোমা যখন অনার্স দ্বিতীয় ইয়ারে উঠল, আমি তখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। সোমার বাবা সিদ্ধান্ত নিয়েছে সোমাকে বিয়ে দিয়ে দিবে। পাত্র বিসিএস ক্যাডার। হবু শ্বশুর বিসিএস পাত্র পেয়ে লোভ সামলাতে পারেনি, তাই তো মেয়ের লেখাপড়া বানের জলে ভাসিয়ে দিয়ে ঠিকঠাক করলো। বিয়ে সামনের মাসের 1 তারিখে। বিয়ে ঠিক হয়েছে বিধায় সোমা চোখের ও নাকের পানি নির্গত করে রাত দিন কান্দাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু এতেও আমার হবু শ্বশুরের মনে দয়া হলো না তার মেয়ের প্রতি। সোমা আমাকে ফোন দিয়ে শুধু বলে, যা করার তাড়াতাড়ি করো, এবার প্রেমে ধরা খাওয়া। জ্যোৎস্নাকালীন রাতে চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে ছাদের একপাশে অবস্থিত দোলনাতে বসে সোমার কাঁধে হাত রেখে দোল খেতে খেতে সুখ দুঃখের কথা প্রকাশ করছিলাম। অকস্মাৎ হবু শ্বশুর ছাদে এসে পা রাখল। তাকে দেখে আমাদের দুজনের অবস্থা হলো বাঘের পতলে অবস্থিত ইরোহী হরিণের মতো। ভয়াত চোখে তাকালাম তার দিকে। সোমা কাঁধ থেকে আমার হাত সরিয়ে ফেলেছে অনেক আগেই। তার বাবা আমাদের দেখে চোখ দুটো গোল গোল বানিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, সোমার বাবা, কি ব্যাপার, তোমরা ছাদে কি করছো? সোমা ভয়াত কণ্ঠে জবাব দিল, আব্বু, হুজুরের থেকে কাহিনী শুনছিলাম। বাবা, কিসের কাহিনী? সোমা, বাবা, ওই যে আছে না হাদিসের কাহিনী। বাবা, একটু শোনা তো দেখি, কি শুনছিলি? মাঝখানে আমি বলে উঠলাম, আঙ্কেল, তাকে এখনো কোনো কাহিনী বলেইনি, সে তো মাত্রই ছাদে এলো। তবে এখনই তাকে কাহিনীটা বলবো, আপনি চাইলে শুনতে পারেন। ঠিক আছে, শোনাও তো। এরপর বানিয়ে বানিয়ে কারবালার কাহিনী শোনাতে লাগলাম। ভাগ্যিস অল্পের জন্যই ধরা পড়ে যায়নি। বন্ধু শ্বশুরের সাথে প্রেম আলোচনা কেটে গেল 27 দিন। সোমার বিয়ের সেই টাকাওয়ালা বিসিএস ক্যাডারের সঙ্গে হবে 4 দিন পর। এর মধ্যেই আমাকে কিছু একটা করতে হবে, যাতে সোমাকে আমার সিংহাসনের রানী বানাতে পারি। হবু শ্বশুরের থেকে বুদ্ধি নিতে
রাত্রিতে তার নিকট গিয়ে বললাম, বন্ধু, আমার তো সর্বনাশ হয়ে যাচ্ছে, কিছু একটা করো। হবু শ্বশুর কৌতূহলের চোখে তাকিয়ে বলল, তোমার কি হলো আবার? আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। বন্ধু, তো কি সমস্যা? পালিয়ে বিয়ে করো। দরকার পড়লে আমি হেল্প করব তোমাদের। টাকার দরকার পড়লে আমাকে বলো। বন্ধু, তার বাবা কঠিন লোক, পালিয়ে বিয়ে করলে খুন করে দিবে। বন্ধু, মেয়ের বাবা কি করে? সেটা তো জানি না, তবে এটা জানি তিনি নাকি পুলিশ ছিলেন, সাসপেন্ড করা হয়েছে। বন্ধু, বর্তমানে তো সে পুলিশ না। তোমার হবু শ্বশুরের সাথে দেখছি আমার মিল আছে, আমিও তো পুলিশ অফিসার ছিলাম। শোনো, আমার বিশ্বাস লোকটার মন আমার মতোই নরম হবে। তুমি পালিয়ে বিয়ে করো, কিছু হবে না। কিছু হলে আমি আছি। বন্ধু, খুব ভালো লাগলো তোমার সাজেশন পেয়ে, তবে টাকার দরকার, 20,000 দিও। ঠিক আছে, আজই নিয়ে যাও। তারপর বন্ধু শ্বশুরের কাছ থেকে বিদায় নিলাম। প্রেমিকার সাথে পালানো। পরের দিন ভোর হতে না হতেই সোমাকে নিয়ে পালিয়ে গেলাম। দুপুর পর্যন্ত আত্মগোপন করে থাকলাম দুজন। তারপর সোমাকে আমাদের বাসায় নিয়ে গেলাম। বাবা মা সোমাকে দেখে বেজায় খুশি, হবেই না কেন, পরীর মতো বৌমা পাচ্ছে। সোমাকে ছোট বোনটার বোরকা পরিয়ে নিয়ে চললাম কাজী অফিসের দিকে। সোমাকে সাবধান করে দিলাম কোনো কথা না বলতে। কাজীর সামনে গিয়ে কথা বলা যাবে না আমি অনুমতি না দিলে। সোমাকে রিকশায় চড়িয়ে কাজী অফিসের দিকে নিয়ে যাচ্ছিলাম। সে কি যেন বলতে চাইলে তাকে বারবার থামিয়ে দিয়ে বললাম, এখন তোমার কোনো কথা শুনব না। যত কথা আছে সব বিয়ের পর বলো। পালিয়ে বিয়ে করতে গিয়ে এক সমস্যা। অনেক মেয়ে ছিল যারা পালিয়ে বিয়ে করতে গিয়ে বাবা মায়ের সম্পর্কের কথা বলতে বলতে শেষ পর্যন্ত বিয়েই করেনি। কাজী অফিস ছেড়ে বাড়ি চলে গিয়েছিল। তুমি সেই রকমটা করো সেটা চাই না, এজন্য তোমাকে চুপ থাকতে বলছি। সোমা চুপ রইল, তবে মনে হলো সে রেগেই আছে। কেন যেন ছটফট করছিল। রিকশা থেকে নেমে কাজী অফিসের ভিতর ঢুকতে গিয়ে সোমা আমার হাত টেনে ধরল। বুঝতে পারলাম তার মধ্যে ওইসব মেয়েদের মতো ব্যারাম ঢুকে গেছে যারা কাজী অফিসে এসেও বাবা মায়ের কথা স্মরণ হইতে বিয়ে না করে চলে গিয়েছিল। এই জন্য তাকে জোর করেই রুমের ভিতর নিয়ে গেলাম। সে কথা বলতে গেলেই বৃদ্ধভাবে থাপড় মেরে চুপ করিয়ে দিলাম। কাজীর চেম্বারে আরামদায়ক সোফায় বসে আমি সোমাকে নিয়ে সোমা ফসফস করছিল। তার মুখ নেকাব দিয়ে আটকানো থাকলেও বুঝতে পারছি সে চরম রাগা রেগে গেছে। পালিয়ে বিয়ের গল্প। অচমকা আমার অন্তরাত্মা কেঁপে উঠল। বুকের ভিতর অসংখ্য বিষাদ্য তীব্র বিদ্ধ হচ্ছিল, যা কল্পনাতেও ভাবিনি সেটা হলো। সম্মানিত কাজী সাহেব রুমের ভিতর আসতে দেখে আমার দুনিয়া উলটপালট হয়ে গেছে। কাজীটা অন্য কেউ নয়, সোমার বাবা, আমার হবু শ্বশুর ওরফে পাতানো বন্ধু। ওনাকে দেখে গলার পানি শুকিয়ে গেল। ঢোক গিলতে গিলতে বাচ্চাদের মতো কণ্ঠে বানিয়ে বললাম, বন্ধু তুমি এখানে? অতঃপর সোমার দিকে নজর দিয়ে তীরকণ্ঠে বললাম, সোমা, তোমার বাবা এই অফিসের কাজে আগে বলনি কেন? সোমা নেকাবটা সরিয়ে হিংস্র বাঘিনীর মতো রূপ
নিয়ে কষে আমার গালে কয়েকটা থাপ্পড় মেরে ক্ষিপন্ত কণ্ঠে বলল, আরো চুপ থাকতে বলো শালা বাইঞ্চোদ। আজ 15 বছর পরেও এমন ভয়াবহ ঘটনার কথা মনে পড়তেই গা শিংড়ে ওঠে। ভাগ্য আমার ভালো যে সোমার বাবা আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছিল। এরপর আমাদের সুখে শান্তিতে দিন যেতে লাগলো। ভাগ্যের এই রকম খেলা কখনো ভোলার মতো নয়। তবে মাঝে মাঝে সোমার মনে পড়লে এখনো আমাকে বাইঞ্চোদ বলে গালি দেয়। তবে তা দুষ্টুমি করে আমরা সুখে আছি, আমাদের জন্য দোয়া করবেন। গল্প সমাপ্ত।